চম্পার এই বাড়িতে নতুন বিয়ে হয়েছে। সে বিয়ে হবার পর থেকেই পুরো সংসারের দায়িত্বভার নিজের কাঁধেই প্রায় তুলে নিয়েছে। ভোরে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় চম্পার কাজ। সে এখন গরুকে খাবার দিতে যাচ্ছে। কিরি আর লালি শ্যামলি, তোরা তো এখন ঠিকমতো খড় খেতেই চাচ্ছিস না। এভাবে যদি চলতে থাকে তাহলে তো তোদের শরীর অনেক খারাপ হয়ে যাবে রে। কিরে লালি, তুই তো আমার দিকে ফিরেই তাকাচ্ছিস না কেন রে? আমি কি তোকে কোনো কিছু বলেছি নাকি? এদিকে তাকা বলছি। আচ্ছা ঠিক আছে, তোদেরকে আমার দিকে ফিরে তাকাতে হবে না। খাবারগুলো দিয়ে যাচ্ছি, দয়া করে ঠিক মতো খেয়ে নিস তোরা। জানিস তো তোদেরকে আমি কত ভালোবাসি। বৌমা, ও বৌমা, কোথায় গেলে তুমি? সারাদিন আর কত কাজকর্ম করবে গো। এবার তো একটু বিশ্রাম নাও। এভাবে চলতে থাকলে নিজের শরীরটা তো ভেঙে পড়বে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? আসলেই কপাল করে আমি একটা বৌমা পেয়েছি, না হলে এরকম বৌমা কারো কপালে তো জোটে না সহজে। বৌমা, ও চম্পা বৌমা, কোথায় গেলে গো তুমি? একটু এদিকে এসো না গো। হ্যাঁ হ্যাঁ মা, এই তো আমি। বলুন কি হয়েছে? আমি লালিকে আর শ্যামলীকে খাবার খেতে দিয়েছিলাম। গরুগুলো যে কেন দুদিন ধরে কিচ্ছুটি খাচ্ছে না মা, সেটাই বুঝতে পারছি না। লালি আর শ্যামলী ছোটবেলা থেকেই এরকম করে, জানি না কেন। কিছুদিন খায় আবার কিছুদিন খেতেই চায় না। তুমি এগুলো নিয়ে একদম ভেবো না বৌমা। নিজের শরীরের যত্ন আত্মি একটু নাও। নতুন এসেছো তুমি এই বাড়িতে, এখনই পুরো সংসারের দায়িত্বটা নিজের ঘাড়েই তুলে নিয়েছো। মা, এরকম কেন বলছেন? যেদিন বিয়ে করেছিলাম সেদিন তো আপনি বলেছিলেন এই বাড়িতে আমি বৌমা হয়ে নয়, মেয়ে হয়ে থাকবো আপনার। এখন কেন আমাকে না করছেন মা? আমি আপনার মেয়ে। আমি এই বাড়িতে সব কিছুই করতে রাজি আছি, এই সংসারের জন্য, এই সংসারের মঙ্গলের জন্য। আহা বৌমা, এই যুগে তোমার মতো এরকম লক্ষ্মীমন্তর বৌমা পাবো সেটা আমি কখনো কল্পনাই করিনি। বেঁচে থাকো বৌমা, বেঁচে থাকো। চম্পার স্বামী শহরে কাজ করত, তাই চম্পার পরিবারে সবসময় টানাপোড়েন লেগেই থাকতো। আজ সে পুকুর ঘাটে গিয়েছিল কচু পাতা আনার জন্য। না, এই কচু শাকগুলো রান্না করলে খুব দারুণ লাগবে। আজকে তো খাবার মতো কিচ্ছুটি নেই। আর ওনারও এখন চাকরিটা চলে গেছে। জানি না সংসারটা কি করে যে চলবে। আচ্ছা, অত চিন্তা করে লাভ নেই। এখান থেকে কিছু কচি কচি কচু পাতা তুলে বাড়িতে নিয়ে সিদ্ধ করে খেয়ে ফেলি মা আর আমি মিলে। যতই চিন্তা করব, চিন্তা আরো বেড়ে যাবে। চিন্তা জিনিসটা ভালো নয়। কে গো তুমি? আমার পুকুর ধারের কচু শাকগুলো কেন নিচ্ছ গো? না বলে নেওয়াটা তো চুরিরই সামিল। দয়া করে আমার জন্য কচু পাতাগুলো রেখে দাও, ওখান থেকে কচু পাতা নিও না। আরে, এ কি? তুমি নতুন বউ চম্পা না? আচ্ছা শোনো, আমি তোমাকে দেখতে পাইনি গো ভাই, তাই আমি তোমাকে যা তা বলে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিও। তোমার যতটুকু ইচ্ছে কচু শাক এখান থেকে নিয়ে যাও। আমি তোমার সম্বন্ধে খুব ভালো মতোই জানি। তোমার মতো বউ এই গায়ে আর একটাও নেই। দিদি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আসলে বুঝতে পারিনি যে আপনি এগুলো চাষ করেছেন। আমি তো ভেবেছিলাম যে এগুলো প্রাকৃতিকভাবেই এখানে ফলেছে, তাই আমি আপনাকে না বলে কই এখান থেকে কচু শাকগুলো তুলে নিয়েছি। আপনি দয়া করে আমার কচু শাকগুলো নিয়ে নিন। আরে কি বলছো তুমি ভাই চম্পা? তুমি আমার এখান থেকে কচু শাক নিয়েছো? এ তো আমার ভাগ্য। তোমার মতো বউ যদি গায়ের সবার ঘরে ঘরে থাকতো তাহলে দেখতে স্বামী শাশুড়িদের কষ্ট 90% পর্যন্ত কমে যেত। আরে না দিদি, আপনি আমাকে যতটুকু প্রশংসা করছেন আমি ততটুকুরও যোগ্যতা রাখি না। আসলে আমি শুধু আমার নিজের পরিবারের জন্য এগুলো করছি, আর কিছু নয় দিদি। আপনারা তো সবাই জানেন দিদি, আমার স্বামী শহরে কাজ করে, সে অল্প কিছু টাকাই পায়। এভাবে সংসার যে চলে না গো দিদি, খুব কষ্ট হয়ে যায়। মায়ের ওষুধও তো জোগাড় করতে হয় আমাদেরকে। এই তো এই তো তুমি তোমার শাশুড়িকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসো, তাই তো এরকম ভাবছো। কিন্তু আজকালকার যুগের বধূরা তাদের শাশুড়িদেরকে নিয়ে একদম ভাবে না। তারা অনেক স্বার্থপর স্বভাবের হয়ে থাকে। নিজেরা কিভাবে ভালো থাকবে সেই চেষ্টাই করে থাকে। গ্রামের দিদির দেওয়া কচু শাকগুলো চম্পা বাড়িতে নিয়ে আসে এবং খুব যত্ন সহকারে কুটনো করতে থাকে। আরে,
আরে বৌমা, এত কচু শাক তোমাকে কে দিল মা? মা, গায়ের এক দিদির পুকুর ঘাট থেকে আমি না বলে আগেই কচু শাকগুলো তুলে নিয়েছিলাম। ভেবেছিলাম প্রাকৃতিকভাবে হয়তো কচু শাকগুলো হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর দিদি এসে যখন বলল, তখন আমার ভুল ভাঙলো। কিন্তু জানেন মা, ওই দিদিটা না এত ভালো যে আমাকে কচু শাক নিতে একদম বারণ করেনি। তুমি যে কত ভালো বৌমা, সেটা আমার গাঁয়ের সবাই জানে। তাই তো তোমাকে সবাই খুব শ্রদ্ধা এবং ভালোবাসে। কিন্তু বৌমা, এভাবে আর কতদিন চলবে? সংসারের টানাপোড়েন তো লেগেই আছে। ছেলেটাও কোনো যোগাযোগ করছে না। জানি না চাকরিটা তার ঠিক হয়েছে কিনা। রতনটাও যদি চাকরিটা ঠিকঠাক করতো, তাহলেও তো তুমি একটু শান্তি করতে পারতে গো। সবকিছুই উপরওয়ালার ইচ্ছা মা। তিনি যখন চাইবেন তখনই মানুষকে সুখ দেবেন। কিন্তু আমারও একটা স্বপ্ন আছে মা। এই ভাঙা ঘরটা ভেঙে আমি খুব ভালো একটা বাড়ি বানাবো। আমার না খুব স্বপ্ন ছিল মা, যে আমি যার বাড়িতে বিয়ে করে যাব তার বাড়িটা রাজপ্রাসাদের মতো সাজাবো। জানি না এই স্বপ্নটা সত্যি হবে কিনা, তবে আশা তো রাখতেই পারি মা। তোমার আশা একদিন না একদিন সত্যি হবেই বৌমা। তুমি যে ভালো মেয়ে, তোমাকে অবশ্যই ঈশ্বর ভালো কিছুর প্রতিদানই দেবেন। বৌমা, তাহলে কচু শাকটা রান্না করে ফেলো। এটা 3 বেলা যেভাবে খেতে পারি সেভাবেই একটু দয়া করে রান্না করবে, কেমন? আর আমি যাই, পুকুর ঘাট থেকে একটু জল নিয়ে আসি। সব কাজ তোমাকে দিয়ে করাতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আপনি এখনই যান। আর শুনুন, ছোট কলসিটা নিয়ে যাবেন, বড় কলসিতে করে জল আমিই আনবো খন। আপনার আবার কোমর ব্যথা কি থেকে কি হয়ে যায়, কেউ তো বলতে পারে না মা। আহা বৌমা, তুমি সব সময় এত ভেবো না আমাকে নিয়ে। আমার কিচ্ছুটি হবে না। যার ঘরে এরকম মেয়ের মতো বৌমা আছে, তার আবার কিচ্ছুটি হবে নাকি? কিন্তু আমি তোমার কথাটি রাখছি, ছোট কলসিটা নিয়ে পুকুর ঘাটে যাচ্ছি মা। মা, চম্পা, আমি আর পারছি না। শহরে সারা জীবন থাকলেও আমার একটা চাকরি হবেই না। আমি কি করব? তাই আর কোনো কিছু না ভেবে গাঁয়ে চলে এসেছি। গাঁয়ে কিছু একটা করে সংসারটা চালিয়ে নেব। অন্তত নিজের পরিবারের সাথে তো থাকা যাবে। একদম তুমি ঠিক কথা বলেছ। আজকালকার শহরে কাজ পাওয়া খুব বিরল হয়ে গেছে। এর থেকে ভালো তো গায়ে আমাদের সাথে থেকে কিছু একটা করে নিও। এভাবে কষ্ট করে শহরে থাকার থেকে গায়ে থেকে কিছু একটা করা ভালো। কিন্তু বৌমা, রতন গায়ে কি কাজ করবে গো? আমাদের তো কোনো সম্পদও নেই যে সেখানে চাষ করে সংসার চালাবে। সব গাঁয়ের মানুষ শহরমুখী হচ্ছে, আর রতন এত পয়সা খরচ করে গাঁয়ে চলে এলো। না মা, শহরে থাকার থেকে গায়ে থাকা অনেক ভালো। আমি মনে করি আমাদের 2টা গরু আছে না, সেই গরুগুলোকে দিয়ে আমরা কিছু একটা করব। মা, আপনি কি চাইবেন যে আপনার ছেলে শহরে দিনের পর দিন খাবারের কষ্ট করুক, থাকার কষ্ট করুক? না বৌমা, আমি সেটা বলিনি। সন্তানটা তো আমার, তাই আমার তো চিন্তা হয়ই। কিন্তু গায়ে যে তুমি দিনের পর দিন মাসের পর মাস কত কষ্ট করে সংসারটাকে চালাচ্ছ, রতন যদি একটু সাহায্য করতো তাহলেও তো হতো। আসলেই মা একদম ঠিক কথা বলেছে। চম্পা এত কিছু করছে সংসারের জন্য, আমি একটা পুরুষ হয়েও কিছুটি করতে পারছি না। আসলে চম্পা, তোমার মতো মেয়ে আজকালকার যুগে খুব দেখা যায় না। হয়েছে, তোমার আর এত প্রশংসা করতে হবে না। এত দূর থেকে এসেছো, এখন হাত মুখগুলো ধুয়ে কিচ্ছুটি খেয়ে নাও। কি খাবো চম্পা? আগে আমাকে একটা বুদ্ধি দাও যে কি করব এখন। আচ্ছা শোনো তাহলে, তুমি আমার সাথে একটু গোয়ালঘরে চলো, সেখানে গিয়ে না হয় তোমায় বাকিটা বলছি। গোয়াল ঘরে তো লালিয়া শ্যামলি থাকে, সেখানে গিয়ে আমি কি করব গো? আরে বাবা, বৌমা যখন বলেছে তাহলে চল, গিয়েই দেখি বৌমা আমাদেরকে কি বলে। এখন আমাদের হাতে আর কোনো কিছু করার নেই। লালি আর শ্যামলি আমাদের শেষ ভরসা। লালি কালকে থেকে দুধ দেবে, সেই দুধ বিক্রি করি আমরা আপাতত আমাদের সংসারটাকে চালাবো। মা, আমি যাব বাজারে,
আর আমার স্বামী যাবে গায়ের রাস্তায়। সেখানে অল্প অল্প করে দুধ দুজনে ভাগ করে নিয়ে গেলে অবশ্যই বিক্রি হয়ে যাবে। গায়ের যে অবস্থা, আমার তো মনে হয় না যে ন্যায্য দামে তোমরা দুধ বিক্রি করতে পারবে। তবে চেষ্টা করলে মন্দ নয়। আমাদের তো এছাড়া আর কোনো কিছু করার দেখছি না। মা, চেষ্টা করলে সফলতা অবশ্যই আসবে। আর আমরা তো শেষ চেষ্টা একটা করে দেখতেই পারি, দেখি কি হয়। গায়ে গরুর দুধের অত চাহিদা না থাকলেও কিছু কিছু পরিবার আছে যাদের গরুর দুধের চাহিদা রয়েছে। তাহলে এই কথাই রইলো, আগামীকাল সকালে আমরা কাজে বেরিয়ে পড়ব। পরের দিন সকালে চম্পার স্বামী একটা ছোট বালতি করে গায়ে বেরিয়ে পড়ে দুধ বিক্রি করার জন্য। কিন্তু গায়ের বেশিরভাগ মানুষের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল ছিল। কেউ আর ন্যায্য দামে গরুর দুধ কিনতে চাচ্ছিল না। অপরদিকে চম্পা কিছু দুধ নিয়ে বাজারে গিয়ে বসে বিক্রি করার জন্য। ভরা বাজারে ঘন্টার পর ঘন্টা বসে থাকে চম্পা। ও দিদি, দুধ নেবেন নাকি? একদম খাঁটি গায়ের দুধ। আপনি যদি নেন তাহলে খুবই উপকার হয় আমার। আর আমি দুধ খুব কম দামে দিয়ে দিচ্ছি, নেবেন নাকি দিদি? দুধ নিয়ে কি করবো গো গায়ের বউ চম্পা? আমার ঘরে নুন আনতে পান্তা ফুরোয়। এই টাকা দিয়ে দুধ নিয়ে ওরা তো খাবে না গো। আমার বাচ্চাগুলো শুধু মাছ মাংস খেতে চায়। দুধ তাদের পাতে দিলে না গিলতেই চাইবে না খাবার। একবার নিয়ে দেখুন দিদি, আপনাদের বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে। আমার দুধে একদম জল মেশাইনি। আহারে, তোমার অবস্থাটা দেখলে না সত্যি বড্ড খারাপ লাগে। গায়ের একটা বউ হয়েছে নতুন, আবার সেই নতুন বউ হয়ে আসার পর থেকেই কত কাজ করে যে সংসারটাকে চালাতে হচ্ছে তোমার। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো আমাকে অল্প একটু দুধ দাও, কিন্তু টাকা আমি বেশি দিতে পারবো না গো। আচ্ছা দিদি, কোনো সমস্যা নেই। আপনি যখন এত করে বলছেন তাহলে আমি অল্প দামই ছেড়ে দেব। আপনি অল্প দামই আমাকে দিন। না বিক্রি করে বসে থাকার থেকে কিছু বিক্রি করে কিছু টাকা উপার্জন করা ঢের ভালো। দিদি, আমাদের দুধ ভালো লাগলে অবশ্যই আবার আমার এখান থেকে নেবেন, কেমন? আচ্ছা ঠিক আছে গো ভাই, বাচ্চাদের পছন্দ হলে অবশ্যই আমি আবারও এখানে আসবো, কেমন? তাহলে আমাকে দুধটা দাও, আমি বাড়ি চলে যাই। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে চম্পা আর চম্পার স্বামী বাড়িতে ফিরে আসে। তারা দুধ সবটা বিক্রি তো করেছিলই, কিন্তু ন্যায্য দাম কেউই পায়নি। খুব অল্প দামেই সব দুধ বিক্রি করতে হয়েছে। আহা, তুমি এভাবে ভেঙে পড়ছো কেন? ব্যবসার প্রথম দিনে খুব অল্পই লাভ হয়, কিন্তু সময় যখন গড়াতে থাকে, বিশ্বস্ততা বাড়তে থাকে, তখন ধীরে ধীরে মানুষের উন্নতি হয়। এটাই স্বাভাবিক। তুমি প্রথম দিনে এভাবে ভেঙে পড়লে বাকি জীবন কি করে যাবে বলো? আসলে চম্পা, তোমার মতো এত ধৈর্য আমার নেই। যদি তোমার মতো ধৈর্যশীল হতে পারতাম তাহলে আজ আমার একটুও মন খারাপ হতো না। কিন্তু আমি তো প্রথম দিনেই খুব লাভবান হয়ে যেতে চাচ্ছিলাম। ঠিক আছে চম্পা, এই ভুল আমার আর কখনো হবে না। একটা কথা সবসময় মনে রাখবে, ধৈর্যের ফল অমৃতের মতো হয়। সব সময় ধৈর্য ধরবে, দেখবে বিধাতাই তোমাকে সফলতার মুখ দেখাবেন। শোনো, তুমি একদম চিন্তা করো না। আমাদের হাতে যা টাকা এসেছে সেগুলোই অনেক বেশি। গায়ের মানুষদেরও তো অত টাকা পয়সা নেই। বাড়িতে কে কেউ আছো? আমাকে দয়া করে একটু সাহায্য করবে? বাড়িতে কি কেউ আছো? ওগো, এই রাত্রির বেলায় কে আবার আমাদের বাড়ির সামনে এসে ডাকছে? চলো তো গিয়ে দেখি। আরে, কে তুমি বুড়িমা? আমাদের বাড়ির সামনে এসে কাকে খুঁজছো বলো তো? আরে বলো না বাপু, আমি এক ভিখারি বুড়িমা। রাস্তা হারিয়ে এদিকে চলে এসেছি। কোন দিকে যে যাব বুঝতে পারছি না মা। আমি এখন কোথায় যাব বলো তো? আমি যে রাতে বেশি চোখে দেখতে পাই না। আরে বুড়িমা, এখন তুমি কোথায় যাবে? আমাদের তো ঘরে অত জায়গা নেই। কি করব এখন? জায়গা না থাকার জন্য বুড়িমাকে তো এভাবেই রাত্রির বেলা ছেড়ে দিতে পারি না। আমরা একটা কোনো না কোনো ব্যবস্থা করবই তোমার জন্য। তুমি এক কাজ করো বুড়িমা, তুমি ঘরের ভেতরে শুয়ে পড়ো, আর আমি আর আমার স্বামী মিলে বারান্দাতেই শুয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, চম্পা একদম ঠিক কথা বলেছে। তুমি ঘরের ভেতরে শুয়ে পড়ো,
আর আমি চম্পা মিলে বাইরে শুয়ে পড়বো। এ হয় না বাবা, আমি তোদেরকে কষ্ট দিতে পারবো না। তোদের ঘরে কি গোয়াল ঘরটা নেই? সেখানে না হয় আমাকে এক কোণে একটু জায়গা দিলেই চলবে। গোয়াল ঘর তো আছেই বুড়িমা, কিন্তু তোমাকে ওখানে কি করে থাকতে দিই বলো তো? গোয়াল ঘরে তো গোবরের গন্ধ আসে। আহারে মা, আমাকে নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না। আমি খুব ভালো মতোই গোয়াল ঘরে থাকতে জানি। তোরা তাহলে আমাকে গোয়াল ঘরটা দেখিয়ে দে, আমি ওখানে রাতটা পার করে চলে যাব। বুড়িমা সেই গোয়াল ঘরে সারা রাত পর্যন্ত ছিল। খুব ভোরবেলায় একটা গরু মানে লালিকে তার হাতের ছোঁয়ায় সোনার গরুতে পরিণত করে এখান থেকে চলে যায়। তারপর আবারও জাদু করে গরুটা উঠোনে নিয়ে দাঁড় করায়। আরে আরে, এ কি আশ্চর্য! লালি, লালি, তোর গায়ের রংটা এরকম হলো কি করে? তুই সোনার গরুতে পরিণত হলি কি করে? মা, ওগো, তোমরা শুনছো? তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখো, কি আশ্চর্য হয়ে গেছে। আম্মা, দয়া করে ভয় পেও না। তোমাদের ভালো ব্যবহার এবং আতিথেয়তায় খুশি হয়ে বুড়িমা তোমাদেরকে এই দান করে গেল। আমি যতদিন আছি ততদিন তোমাদেরকে সোনা দিতে থাকবো। আরে আরে, এ কি আশ্চর্য! লালি তো দেখা যাচ্ছে সোনার গরুতে পরিণত হয়েছে। এটা কি করে সম্ভব? আরে বৌমা, এটা কি করে সম্ভব? লালি তো দেখা যাচ্ছে সোনার গরু হয়ে গেছে। কিছু বলছো না কেন বৌমা? সবটা ঘটনা খুলে বলো মা। মা, সবই হয়েছে বুড়িমার জন্য। বুড়িমা আমাদেরকে আশীর্বাদ করে গেছেন। গতকাল রাতে এক ভিখারি বুড়িমা এসেছিলেন আশ্রয়ের জন্য। আমরা ওনাকে আশ্রয় দিয়েছিলাম। তখন মনে হয় তিনি গোয়ালঘরে গিয়ে আমাদেরকে এই আশীর্বাদ করে গেছেন, যেন লালি সারা জীবন সোনার গরু হয়ে থাকে আর আমাদের সারা জীবন সোনা দিতে থাকে। জয় বুড়িমার জয়! বুড়িমা, তোমার এই কৃতজ্ঞতা আমরা কোনোদিন শেষ করতে পারবো না। আমি তোমাকে বলেছিলাম না বৌমা, তোমাকে ঈশ্বর একদিন এমন দান করবেন যে তুমি একদিনে তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবে। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথাই বলেছিলেন। আমার প্রথম স্বপ্ন হচ্ছে এই ভাঙা ঘরটাকে মেরামত করে আমি খুব বড় একটা বাড়ি বানাবো। আমার এই স্বপ্নটা আগে পূরণ করব। আর আমার দ্বিতীয় ইচ্ছে, এই গায়ের যত গরিব মানুষ আছে সব মানুষদেরকে আমি সাহায্য করব সারা জীবন। হে বিধাতা, তুমি আমার সহায় হও, যেন আমি সারা জীবন মানুষের পাশে থাকতে পারি।